আজকের গল্প অব্যক্ত। গল্পটি লিখেছেন তাসনুভা সোমা। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। মিথি আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে বসে আছে ট্রেনের অপেক্ষায়। ওর ঠিক পাশেই একজন মহিলা, তিনিও চেয়ারে বসা, ট্রেনের অপেক্ষায় আছে। মহিলাটির সামনে প্রামে একটা ছোট্ট বাচ্চাটা খুবই ছোট, অনেকটা সদ্যজাত বলা যায়। মহিলা বাচ্চাটার হাত ধরে রেখেছে, খুব মনোযোগ দিয়ে দেখছে বাচ্চাটাকে, কথা বলছে, হাসছে। দেখে মনে হচ্ছে খুব উচ্ছ্বসিত একজন মা। একটা মুহূর্ত বাচ্চাটার দিক থেকে চোখ সরাচ্ছে না। প্রথম বাচ্চা হলে যেরকম হয় অনেকের, সেরকম। বাচ্চা কাঁদতে পারবে না, ক্ষুধার্ত অবস্থায় একেবারেই থাকতে পারবে না, কোনো রকম অস্বস্তি ভোগ করবে না। নতুন মা বাচ্চার প্রতি অতিরিক্ত মনোযোগী থাকে, যতটা হয়তো না হলেও চলে। বাচ্চার প্রতিটা নড়াচড়াও উত্তর দিচ্ছে মহিলা। মিথি হালকা করে একটু তাকাচ্ছে, তারপর চোখ সরিয়ে নিচ্ছে। কারো দিকে একাধারে তাকিয়ে থাকাটা খুবই খারাপ আচরণ, যদিও ওর খুব ইচ্ছে করছে এক নাগারে তাকিয়ে থাকতে। এরকম সুন্দর দৃশ্য দেখেও সুখ। মিথি অন্যদিকে তাকায়, ট্রেনের আসার পথে তাকিয়ে থাকে। অনিচ্ছা সত্ত্বেও ওর কানটা পড়ে থাকে পাশেই বসা মা আর বাচ্চাটার দিকে। ট্রেন আসতে দেরি হচ্ছে, নিশ্চয়ই সিগন্যাল ফেল বা কোনো অঘটন ঘটছে, না হলে এতক্ষণ লাগার কথা নয়। তথ্য বোর্ডে দেখাচ্ছিল 8 মিনিট, সেটা এখন বন্ধ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে হয়তো ঘোষণা আসবে ট্রেন আসবে না। তবে সেই ঘোষণা আসার আগ পর্যন্ত কেউই স্টেশন ছাড়বে না। মিথিও বসে আছে ট্রেনের অপেক্ষায়। লন্ডনের জীবনে আন্ডারগ্রাউন্ড ট্রেন হচ্ছে এক কথায় আশীর্বাদ। কখনো ট্রেন স্ট্রাইক হলেই বোঝা যায় লন্ডনবাসীর অবস্থা। যারা প্রতিদিনের কাজকর্মে আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাতায়াত করে, তাদের মুখ যেন একেবারে ঝুলে পড়ে। তখন সবচেয়ে বড় প্রার্থনা থাকে, কবে সরকার দাবি মেনে নেবে আর কবে স্ট্রাইক শেষ হবে। লন্ডনের অনেক সুন্দর চেহারার ভুরি ভুরি বাস আছে সব রুটেই, কিন্তু বাস কোন দিনই ট্রেনের বিকল্প হতে পারে না। কাজেই ট্রেন দেরি হলেও স্টেশন ছেড়ে কেউ যাবে না, বরং ক্রমাগত যাত্রীরা আসতেই থাকবে। স্টেশন ভর্তি হয়ে যাবে এবং ট্রেন যখন আসবে তখন সেটা যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে রওনা হয়ে যাবে। হয়তো চাপাচাপি করে দাঁড়াবার জন্য একটি জায়গা পাওয়া যাবে। ট্রেনের যাত্রীরা সবাই মুখ উদাসীন করে একজন আর একজনের ঘাড়ের উপর দাঁড়িয়ে গন্তব্যের দিকে যেতে থাকবে। তবে লন্ডন আন্ডারগ্রাউন্ডে নিরাপত্তা আছে। এখানে এখনো প্যারিসের মেট্রোর মতো হাত সাফাই বা পকেট মার হয় না। এই ট্রেনটা আসতে দেরি হচ্ছে মানে পরেরগুলো দেরি হবে, তাও মেনে নেবে সবাই। ট্রেনের বিকল্প কিছুই এখনো তৈরি হয়নি লন্ডনের জন্য। মিথি যেখানে যাবে সেখানে বাস নিয়ে যেতে হলে কয়েক ঘন্টা লাগবে। না জানি কতবার বাস বদলাতেও হবে। ট্যাক্সি বা উবার দিয়ে গেলে মোটামুটি ফকির হয়ে যেতে হবে। তবে বেশি দেরি হলে সমস্যা হয়ে যাবে। সময় মতো পৌঁছাতে না পারলে কিছুটা হলেও বিপদে পড়বে মিথি। ফ্ল্যাট মালিকের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ফ্ল্যাট পছন্দ হলে কালই সেই ফ্ল্যাটে উঠে যাবে সে।
রফিকের সাথে আর থাকছে না ও। রফিক খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তার সন্তান চাই, নিজের রক্তের সন্তান, দত্তক হলে চলবে না, ফস্টার চাইল্ড হলেও হবে না। এদেশে সারোগেসি আইনত নিষিদ্ধ, অন্য দেশ থেকে করানোর মতো একটা আর্থিক সচ্ছলতা ওদের নেই। অর্থাৎ বায়োলজিক্যাল চাইল্ড হতে হবে, সেটা দিতে অপারগ মিথি। কিছু বিশেষ চিকিৎসার চেষ্টা করা যেত, কিন্তু মিথির শরীরে সেটা কুলাবে না। ডাক্তার বলে দিয়েছে আর কিছু করা যাবে না। তার চেয়ে মিথুর জরায়ুর সমস্যার কারণে জরায়ু কেটে ফেলে দিতে হবে। মিথি এখন অপেক্ষা করছে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের। শারীরিক মানসিক সব কষ্ট সহ্য করে নিয়েছে সে। ইদানিং ভিন্নভাবে ভাবতে শিখেছে। রফিক শুধু নিজের কথা ভাবছে, ওরও তাই ভাবা উচিত। মিথির দিক থেকে মান অভিমান, কান্নাকাটি, কথা কাটাকাটি, আবেগের প্রকাশ সহ সব রকম চেষ্টা হয়ে গেছে। প্রথম দিকে মিথি ভাবত রফিকের উপর ওর এতটুকু প্রভাব আছে যে তার সাথে মান অভিমান করে কিছু আদায় করা যায়। ধীরে ধীরে শিখল ওর মান অভিমান রফিকের মনে কোনো নাড়া দেয় না। রফিক যেন পাথর হৃদয় হয়ে গেছে। তারপর মিথির কান্নার কাল গেল কিছুদিন। ওর কান্না চলে আসতো, কষ্ট থেকে, অভিমান থেকে কান্নার জন্ম হতো এবং চোখ ফেটে আপনি হয়ে যেত। রফিক যখন মিথির কান্না নিয়ে কটূক্তি শুরু করলো, তখন মিথি আরও কিছুদিন লুকিয়ে কাঁদল। ক্রমে চোখের পানি শুকিয়ে গেল ওর। তারপর ওদের মধ্যে শুরু হলো কথা কাটাকাটি। তুমুল কথা কাটাকাটির কোনো শেষ হতো না, কোনো সিদ্ধান্ত হতো না। রফিক বাসা থেকে বের হয়ে যেত আর মিথি রাগে ফসত। ক্লান্ত হয়ে সেটাও থামালো মিথি। রফিকের সাথে ঠান্ডা মাথায় বসার চেষ্টা করলো। রফিক একবারও বসতে রাজি হলো না। সবশেষে চেষ্টা হিসেবে নিজের আবেগগুলো রফিকের উপর বিস্তার করার চেষ্টা করত মিথি। তখন ওদের কথাবার্তা অনেকটা এরকম হতো। রফিক, একটু ভেবে দেখো প্লিজ, একটা সন্তানের জন্য আমাদের এত বছরের সম্পর্ক শেষ হয়ে যাবে। আমরা আরও একটু চেষ্টা করতে পারি, আর একটু ধৈর্য রাখি। এসব কথা ভালো লাগতো না রফিকের। ঠাস ঠাস করে শক্ত শক্ত জবাব পেত মিথি। তোমার সাথে এসব নিয়ে আমার আর কোনো কথা নেই। আমরা অনেক কথা বলেছি, ফলাফল শূন্য। আমার একটা বাচ্চা চাই, তুমি আমাকে সেটা দিতে পারছো না। তুমি আমার জীবনে থাকতে পারো, তবে তা অবশ্যই আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে। আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে মিথি। তুমি আমার জীবনে থাকবে কি থাকবে না সেটা তোমার ডিসিশন। আমরা একজন আরেকজনকে ভালোবাসি রফিক। তুমি কি সে কথা ভুলে গেছো? তোমাকে ভালোবেসে ভুল করেছি, আমার সেই ভুল ভেঙেছে। তোমার এইসব ইমোশনাল কথার কোনো মূল্য নেই, ফালতু সব কথা এগুলো। এসবের পরপরই এলো মিথির জরায়ুর সমস্যা নিয়ে পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত ফলাফল। এখন মিথিরও আর কিছু বলার নেই। রফিককে নিয়ে এখন আর তেমন কোনো অনুভূতি নেই ওর ভিতরে। রফিক একজন মানুষ, এবং কোনো মানুষ অপর এক মানুষের সত্ত্বাধিকারী হতে পারে না। কোনো কিছুর বিনিময়ে একজন মানুষকে অধিগ্রহণ করতে পারে না কেউ। মিথি রফিকের মালিক না। রফিকের মন, ইচ্ছা, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা মিথির নেই। এখন কোনো কল্পনা নেই, শুধু বাস্তবতা।
বাস্তবতা মিথিকে টেনে নিয়ে যাচ্ছে ওর গন্তব্যে। মনের মধ্যে কেমন যেন হাহাকার। স্টেশনে এই বাচ্চাটাকে দেখে অনেক কিছুই কেন যেন মনে পড়ে গেল। হঠাৎই বাচ্চাটার কান্নার আওয়াজে মিথি আবার তাকালো সেদিকে। মহিলা এখন বাচ্চাটাকে প্রাম থেকে কোলে তুলে নিয়েছে। এদেশে সচরাচর এরকম দেখা যায় না। সাদা, কালো, বাদামি কোনো জাতের মায়েরাই এটা করে না। রাস্তাঘাটে বাচ্চাকে নিয়ে মায়েদেরকে রীতিমতো ছুটতে হয়। এখানে সেখানে কত শত কাজে যেতে হয়। বাচ্চা প্রামে থাকায় নিরাপদ। তাছাড়া ঠান্ডার কারণও আছে। প্রামে বাচ্চাকে সুন্দর করে কম্বল দিয়ে মুড়ে রাখা যায়। কিন্তু এই মহিলাটি এখানেও ব্যতিক্রম। বাচ্চাকে কোলে নিয়ে খুব আদর করে কথা বলছে। বুকে জড়িয়ে নিয়ে বোতলের দুধ খাওয়ানোর চেষ্টা করছে। বাচ্চাটা দুধ খাচ্ছে না দেখে ওকে নামিয়ে প্রামে রেখে ন্যাপি চেক করলো। ন্যাপিটা খুব দক্ষতার সাথে তাড়াতাড়ি বদলে নিল, যেন বাচ্চার ঠান্ডা না লাগে। ওদিকে সরাসরি না তাকিয়েও মিথি এসব বুঝতে পারছে। ও একসময় নিজেকে আর ধরে রাখতে পারল না, কথা শুরু করলো মহিলার সাথে। ব্রিটিশরা সাধারণত যেখানে সেখানে যার তার সাথে কথা বলে না, কিছুটা গম্ভীর ধরনের, কিন্তু সবাই একরকম না। আবার এই মহিলা যেভাবে বাচ্চার সাথে কথা বলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না সে অন্যান্য সব ব্রিটিশদের মতো নয়। কথায় এক ধরনের টানও আছে। তাছাড়া মহিলা যদি কথা বলতে না চায় তাহলে মিথিও বলবে না। কিন্তু এখন পেটের মধ্যে আর চেপে রাখা যাচ্ছে না। মিথি জিজ্ঞেস করেই ফেলল, তোমার প্রথম বাচ্চা? না না, আমার মা হওয়ার বয়স চলে গেছে, আমি ওর ফার্স্টার মাদার। মহিলার খুব স্বতঃস্ফূর্ত উত্তর। মিথি একটা ধাক্কা খেল। ফস্টার মাদার? এইটুকু বাচ্চার? মহিলার দিকে একটু ভালো করে তাকালো মিথি। হ্যাঁ, মা হওয়ার জন্য বয়সটা হয়তো একটু বেশি, তবে অসম্ভব নয়। মহিলার সাথে সরাসরি কথা বলে মিথি বুঝে নিয়েছে এই মহিলা স্কটিশ। তার কথার মধ্যে স্পষ্ট টান। স্কটিশ উচ্চারণ খুব ভালো করেই চেনে মিথি। ওরা এদেশে প্রথম যে বাসায় ভাড়া থাকতো সেটা ছিল শেয়ারিং বাসা। পাশের রুমের ভাড়াটিয়ার একটা বাচ্চা ছিল। সে সারাদিন সিবি বিস দেখত। ওর প্রিয় টিভি সোর্স ছিল স্কটিশ প্রোগ্রাম বালামুরি। ওখানে মিস হোলি ঠিক একই টানে কথা বলে। মিথি সেই বাচ্চাটার সাথে বহুবার বালামুরি দেখেছে। এখনো মিস হোলির সেই টান মনে আছে ওর। স্কটিশ উচ্চারণ ব্রিটিশদের কাছ থেকে অনেক আলাদা এবং বেশ ইন্টারেস্টিং। এসব ভাবতে ভাবতে মিথির আরও একটু আগ্রহ হলো বাচ্চাটা সম্পর্কে জানার। ও এতক্ষণে বুঝে গেছে এই ফস্টার মাদার কথা বলতে পছন্দ করে। জিজ্ঞাসা করলো, ওর বয়স কত এখন? 1 মাস। ও যখন 4 দিন তখন থেকেই পেয়েছি। মিথির বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। হাসপাতালের এবং সোশ্যাল কেয়ারের সমস্ত ফর্মালিটি শেষে 4 দিনের বাচ্চা ফস্টার কেয়ারে দেয়া হয়েছে। তার মানে অনেকটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় 4 দিনের আগে মা হারা হয়েছে এই শিশু। হতে পারে এই মহিলা বাচ্চাটির প্রথম ফস্টার মাদার না, এক বা একাধিক ফস্টার মাদারের পরে সে এই বাচ্চাটির ফস্টার মাদার হয়েছে। তার মানে বলা যায় জন্মের পর থেকেই মা ছাড়া বাচ্চাটা হয়তো অনেক জায়গা কয়েক হাত ঘুরেও ফেলেছে। আহা, কি কষ্টের! মিথির আরও জানার ইচ্ছা। ওকে কতদিনের জন্য পেয়েছো? জানি না, দেখা যাক কতদিন যায়। বোঝাই গেল মহিলাটির পেশা হচ্ছে ফস্টার কেয়ারিং। সেটার জন্য বাড়িতে বিশেষ প্রস্তুতি প্রয়োজন হয়। আয় ভালো,
এবং কাজটিকে প্রমোট করার জন্য সরকারের নানা রকম প্রমোশনাল প্রজেক্ট আছে। মিথিরও ইচ্ছা আছে, নিজের তো আর ছেলেপুলে হবে না, ফস্টার মাদার হতে পারলেও কম কিসে, পয়সাও আসবে, মা হওয়ার স্বাদও পাওয়া যাবে। মহিলাকে আবারও জিজ্ঞেস করে ও, কেমন লাগছে তোমার, কাজটা উপভোগ করছো? হ্যাঁ, আমার বাড়িতে আমরা সবাই খুব খুশি। আমার 3 ছেলে মেয়ে, সবাই বড় হয়ে গেছে। আমার ছোট ছেলের বয়স 10। সে খুবই খুশি এই বেবিকে পেয়ে। হতে পারে আমরা ওকে অ্যাডপ্ট করব। আমরা বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবছি। ওর বাবা মার সাথে যোগাযোগ আছে? না। ওদের সম্পর্কে জানো? নো আইডিয়া। মিথির সাথে সেই ফস্টার মাদারের কথা সেটুকুই। ট্রেন চলে এসেছে। ওরা যে যার পছন্দের দরজা দিয়ে ট্রেনে ঢুকে গেছে। মিথি যাবে 1.5 ঘন্টার রাস্তা দূরে। স্ট্রিক্ট লাইনের পূর্ব দিকে প্রথম স্টেশন আপ মিনিস্টার থেকে পশ্চিম দিকের শেষ স্টেশন ইলিং ব্রডওয়ে। অনেকেই এই সময়টাতে একটা ঘুম দিয়ে নেয়। জার্নিতে মিথির ঘুম আসে না। মাথায় এখন অনেক চাপ। এত চাপ নিয়ে ঘুমোনো যায় না। নিজের বাসাতেই ঘুমোতে পারছে না, ট্রেনে ঘুমানোর প্রশ্নই নেই। রফিক গত কয়েকদিন বাসায় আসেনি। খুব ভালো মানুষকে দেখিয়ে বন্ধুর বাসায় থাকছে। মিথির জন্য বাসাটা ছেড়ে দিয়ে গেছে। মিথিও আর ওখানে থাকতে চায় না, বিশেষ করে এটা জানার পর যে রফিক দেশে যে বিয়ে করে এসেছে। ওর চাকরিটা ভালো, আর্থিক সমস্যা হবে না, ভিসা নিয়েও কোনো সমস্যা নেই। শুধু থাকার জায়গাটা বদলে নিতে পারলেই আপাতত ওর জীবনের আরেকটি অধ্যায়ের সূচনা হবে। সেই অধ্যায়ের ওর সঙ্গী হবে একাকিত্ব। নিজেকে একটু শাসন করলো মিথি। ওসব আর ভাবতে চায় না সে, অন্য কিছু ভাবতে চায়। ঘুরে ফিরে মনে পড়ে গেল সেই ফস্টার মাদার আর 2 মাসের ছোট্ট বাচ্চাটার কথা। মহিলাটির জন্য ফস্টার কেয়ার একটা কাজ। নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে অর্থ প্রাপ্তির বিনিময়ে সে এই অচেনা অজানা বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিয়েছে। বিলিতে যেসব বাচ্চা সরকারের দায়িত্বে চলে আসে তাদের লালন পালন ও দেখাশোনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। সেটা হতে পারে অস্থায়ী বা স্থায়ী, হতে পারে 1 রাত বা কয়েক রাতের জন্য, হতে পারে কয়েক বছর, বা শিশুটির বয়স 18 হওয়া পর্যন্ত। শিশুটি তার বাবা মা থেকে কেন আলাদা হয়েছে সেটার পেছনেও থাকতে পারে নানা রকম কারণ। মিথি অনেকটা যেন প্রার্থনা করতে লাগলো, এই মহিলাটি বাচ্চাটাকে যেভাবে মনোযোগ দিচ্ছে সেটাই যেন সত্যি হয়, পয়সার জন্য হলেও যেন সত্যি হয়। মহিলাটির দিক থেকে এটি একটি কাজ, অর্থ উপার্জনের রাস্তা, শখ কিংবা মানসিকতা। কিন্তু বাচ্চাটার জন্য এই ফস্টার মাদারের পরিবারটাই পৃথিবী। বাচ্চাটা ওর পরিবার, বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়েছে জন্মের পরপরই। অসম্ভব না যে বাচ্চাটার মা মারা গিয়েছে, তারপর বাবাও অপরাগ এই বাচ্চার দায়িত্ব নিতে। পরিবারের হয়তো আর কেউ নেই একটি বাচ্চার দেখাশোনা করার মতো, কিংবা তারা চায় না বাচ্চাটাকে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ওর থেকে। এমন হতে পারে এই সন্তানের বাবার খোঁজ কেউ জানে না। হয়তো একাধিক পুরুষের সাথে মেলামেশা ছিল এই শিশুটির মায়ের। আরও সম্ভাবনা আছে যে মা জীবিতও কিন্তু বাচ্চাটিকে সে রাখতে পারছে না, অথবা কোনো কারণে মা তার সন্তানের দায়িত্ব নিতে পারেনি। আর্থিক, সামাজিক, মানসিক, শারীরিক অনেক কারণই থাকতে পারে। অর্থাৎ বাচ্চাটা হয়তো অতিরিক্ত হয়ে গিয়েছিল রক্ত সম্পর্কের মানুষগুলোর কাছে। এমনও হতে পারে খুব অল্প বয়সী দুটো কিশোর কিশোরীর ভুলের মাসুল এই শিশু। ওরা চায়, কিন্তু সরকার মনে করছে ওদের যথেষ্ট দায়িত্বশীলতা নেই। সেক্ষেত্রে এই বাচ্চার দায়িত্ব সরকারের, বাচ্চাটি থাকবে ফস্টারের কেয়ারে।
পৃথিবীটা এত বিচিত্র। মিথি একবার আকাশের দিকে তাকায়। ওর একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবার মতো কি কেউ আছে? এই একই মানব সংসারে একটি শিশু কারো কারো জন্য আশীর্বাদ। সেই আশীর্বাদ পুষ্ট না হতে পারলে, কোল খালি থাকলে সেটা একসময় রূপ নেয় অপরাধের। বদলে যায় জীবন সেই আশীর্বাদহীনতায়। একটি শিশু জন্মদানের ব্যর্থতায় হারাতে হয় ভালোবাসা, সম্মান, ঘর, সংসার। কারো কারো বদলে যায় ঠিকানা, পরিচয়। অপরদিকে কারো জীবনে একটি শিশুর জন্ম হয়ে উঠতে পারে অনাকাঙ্ক্ষিত। তখন সদ্যজাত শিশুটি যেন হয়ে ওঠে জীবনের অতিরিক্ত কিছু, হয়ে ওঠে সাক্ষাৎ অভিশাপ। সেই অভিশাপ থেকে মুক্ত হতে তারা ত্যাগ করে নিজের রক্ত, নিজের অংশ, নিজের শিশুকেই। একটি মানব শিশু কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ, এরকম কেন হয়? মিথির এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই। মিথি ওর মনের মধ্যে আওড়াতে থাকে, যার স্বাদ আছে তার সাধ্য নেই, যার সাধ্য আছে তার স্বাদ নেই। নিজেকে শান্ত করার চেষ্টায় এই বাক্যটি যেন মনের মধ্যে গেঁথে নিতে চায়। প্রিয় শ্রোতাবৃন্দ, গল্পটি কেমন লাগলো জানাবেন দয়া করে। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকুন।